ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখব, সেটা হচ্ছে 4 মাস। যেহেতু এটা ব্যাকডেটেড, সো এখানে গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেল বলতে অভিমত অভিমত বিশ্লেষণ বা আন্তর্জাতিক পাতায় যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দেওয়া হবে। চলুন শুরু করা যাক। সো এখানে শুধু আমি আমার গুরুত্বপূর্ণ পেজগুলো নিয়েছি, যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আচ্ছা, এখানে গভর্নর মেয়াদ বাতিলের আইনি এবং সাংবিধানিক প্রশ্ন। আচ্ছা, মোস্তাকুর রহমান 14তম গভর্নর, বলা হচ্ছে আর হাসান মনসুর 13তম গভর্নর ছিলেন। আচ্ছা, গভর্নরের মেয়াদ বাতিলের যে আইনি এবং সাংবিধানিক প্রশ্ন, এখানে 2-4টা পয়েন্ট দেখি যে কি বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের প্রধান হিসেবে গভর্নরের ভূমিকা কেবল প্রশাসনিক নয়, বরং নীতি নির্ধারণী ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতার সঙ্গে গভীরভাবেও কিন্তু সম্পৃক্ত। সরকার যদি অযোগ্যতা বা অনুপযুক্ততার অভিযোগ তোলে, তবে বস্তুনিষ্ঠ উপাদানের ভিত্তিতে সন্তুষ্টি অর্জন ছাড়া ইচ্ছামতো অপসারণ করা যাবে না। এখানে আরও বলা হচ্ছে, কোনো ব্যাখ্যা দেওয়া বা তদন্ত করা ছাড়াই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে তাকে অপসারণ করা হয়। আহসান মনসুরকে, অর্থাৎ গভর্নর হিসেবে তার অযোগ্যতা প্রমাণিত হয়নি এবং রাষ্ট্রপতির অসন্তুষ্টি কখনোই স্বেচ্ছাচারী ক্ষমতার প্রতিশব্দ নয়, বরং তা আইন, যুক্তি, প্রমাণ এবং ন্যায় বিচারের মানদণ্ডে পরীক্ষিত একটি প্রশাসনিক সিদ্ধান্ত। ওকে, এরপরে আমরা দেখি এখানে সম্পাদকীয়টা হচ্ছে নারী ও শিশুর প্রতি সহিংসতা। সো নারী ও শিশুর প্রতি সহিংসতা, এই সম্পাদকীয় রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু আইন আমরা দেখব নারী ও শিশু বিষয়ক। এটি বলা যায় আজকের এই পেপার রিডিংয়ের গুরুত্বপূর্ণ আলোচনা। এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে 2025 সালে নারী ও শিশুর প্রতি সহিংসতার অভিযোগে মামলা হয় কত? 22,000 মামলা হয়। 22,000 মামলা হচ্ছে। এখানে বিচারহীনতা সংস্কৃতির সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে অপরাধীদের মধ্যে এ ধারণা গেড়ে বসে যে অপরাধ করেও পার পাওয়া যায়। বিচারহীনতার যে সংস্কৃতি, সেটার একটা ইংরেজি টার্ম রয়েছে, সেটা হচ্ছে কালচার অফ ইমপিউনিটি। কালচার অফ ইমপিউনিটি, বিচারহীনতার সংস্কৃতি। অর্থাৎ আমরা কোনো অপরাধ হলে সেটার বিচার চাইতে পারবো না, বা সেখানে কোনো বিচার পাওয়া যাচ্ছে না বা বিচার পাওয়া যাবে না। এটা হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। এটা শুধু 2-1 বার না, এটা রেগুলারলি ঘটতেই থাকে। যেখানে আরও বলা হচ্ছে যে নারী ও শিশু সুরক্ষা এবং তাদের নিরাপদ পরিবেশ তৈরির বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। হ্যাঁ, বর্তমান সময়ে কিন্তু নারী এবং শিশুরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। সো বর্তমান প্রেক্ষাপটে নারী এবং শিশুর সুরক্ষা নিশ্চিত করা কিন্তু অবশ্যই এটা 1 নম্বর প্রায়োরিটিতেই থাকবে যে কোনো দেশের প্রশাসনের বা সমাজের। ওকে, আর 8 মার্চ বিশ্ব নারী দিবস, সেটা আমরা দেখলাম। আচ্ছা, এবার দেখি যে নারী এবং শিশু বিষয়ক কী কী আইন রয়েছে। ওকে, নারী ও শিশু বিষয়ক কিছু আইনের কথা বলা হচ্ছে এখানে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটা 2000 সালে হয়েছিল। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে হয়েছে। তো এটা অপরাধ কী কী রয়েছে? অপরাধ হচ্ছে ধর্ষণ, অপহরণ বা দহনকারী পদার্থ যেমন অ্যাসিড নিক্ষেপ এবং যৌতুকের জন্য হত্যা বা নির্যাতন। এই আইনটা কত সালে? 2000 সালের। যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। এর পরবর্তীতে বলা হচ্ছে শিশু আইন 2013-তে। ওকে, এই শিশু আইনটি কিন্তু ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। 2013 সালে যে শিশু আইনটি করা হয়েছিল সেটা UNCRC এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আর এখানে কিন্তু নিশ্চিত করে কি? শিশুর বিচারিক সুরক্ষা, উন্নয়ন এবং অধিকার নিশ্চিত করে। এই শিশু আইন কি? শিশুর বিচারিক সুরক্ষা, উন্নয়ন এবং অধিকার নিশ্চিত করে। আচ্ছা, জাতীয় শিশু নীতি 2011, এখানে বলা হচ্ছে যে 18 বছরের কম বয়সী শিশু হিসেবে গণ্য হবে। অর্থাৎ যাদের বয়স 18-র নিচে তাদেরকে শিশু হিসেবে গণ্য করা হবে জাতীয় শিশু নীতি 2011 অনুযায়ী। জাতীয় শিশু নীতি 2011 অনুযায়ী। জাতীয় শিশু অধিকার কমিশন আইন 2018, এর কাজ হচ্ছে শিশু অধিকার রক্ষা করা। জাতীয় শিশু অধিকার কমিশন এর কাজই হচ্ছে শিশুর অধিকার রক্ষা করা। আর পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষা যে আইনটা রয়েছে 2010 সালের, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010 সালের, সেটি সুরক্ষা প্রদান করে কী কী? শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকে 3টে জিনিস: শারীরিক, মানসিক এবং আর্থিক নির্যাতন থেকে সুরক্ষা প্রদান করে। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন। আচ্ছা, যৌতুক নিরোধ আইন 2018-তে হয়েছিল এবং বাল্যবিবাহ নিরোধ আইন
2017-তে। বাল্যবিবাহ নিরোধ করেছে 2017-তে এবং 2017-তে এবং তার পরবর্তীতে 2018 সালে হয়েছে যৌতুক নিরোধ আইন। আচ্ছা, এখানে পারিবারিক আদালত আইন 2023-এর কথা বলা হচ্ছে। পারিবারিক আদালত আইন 2023 নিষ্পত্তি করে বিবাহ বিচ্ছেদ, মোহরান এবং শিশুর অভিভাবকত্ব সংক্রান্ত বিরোধ। পারিবারিক আদালত আইন 2023, এই আইনগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি এটা আপনার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন এবং এই আর্টিকেলটি পেতে আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন। আচ্ছা, আন্তর্জাতিক পেজ এগুলো আসলে ব্যাকডেটেড, যেহেতু আমি আসলে সময়ের সাথে তাল মিলিয়ে আর্টিকেল করতে পারছি না। চেষ্টা করছি যে প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটা নিউজ পেপার থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো নিয়ে কথা বলার। আচ্ছা, অর্থ বাণিজ্যতেও নেই। ওকে, কাতারে। আচ্ছা, এখানে একটু দেখি যে কাঠামোগত লুণ্ঠন বন্ধ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ওকে, নির্বাচনে কিন্তু 2-2.5 মাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে জ্বালানি সুবিচার প্রতিষ্ঠা না হলে জ্বালানি রূপান্তর সম্ভব নয় বলে মনে করেন ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা মনে করছেন। আচ্ছা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল সমস্যা হলো কি কাঠামোগত লুণ্ঠন, যে স্ট্রাকচারাল যে থেফট তা হয়, সেটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল সমস্যা। আচ্ছা, এখানে ওকে, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত। আচ্ছা, কাঠামোগত দুর্নীতি অব্যাহত থাকলে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এখানে একটি প্রবন্ধ পাঠ করা হয়েছিল, সেটা হচ্ছে কাঠামোগত দুর্নীতি অব্যাহত থাকলে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তো উচ্চ ক্যাপাসিটি চার্জ নবায়নযোগ্য বিনিয়োগ নিরুৎসাহিত করে। উচ্চ ক্যাপাসিটি চার্জ নবায়নযোগ্য বিনিয়োগ নিরুৎসাহিত করে। এই যে আমাদের যে রিনিউয়েবল যে সেক্টরটা রয়েছে, রিনিউয়েবল এনার্জির যে ব্যবহার রয়েছে, এটার ক্যাপাসিটি চার্জ কি অনেক হাই। ক্যাপাসিটি চার্জ, মেইনটেনেন্স চার্জ সব কিছু অনেক হাই হওয়ার কারণে কিন্তু আমরা নবায়নযোগ্য জ্বালানি বা নবায়নযোগ্য নবায়নযোগ্য যে জ্বালানি এগুলো কিন্তু পাচ্ছি না, ব্যবহার করতে চাচ্ছি না বা পারছি না। এই ক্ষেত্রে বিনিয়োগটাও কিন্তু কমে আসে। যারা ব্যবসা প্রতিষ্ঠান, যারা ইনভেস্ট করেন, তাদের আসলে মূল লক্ষ্য থাকে লভ্যাংশের ওপর। লভ্যাংশ যদি অনেক কমে যায়, অন্যান্য উচ্চ ক্যাপাসিটি চার্জ, তাহলে উচ্চ ক্যাপাসিটি চার্জের কারণে নবায়নযোগ্য বিনিয়োগ নিরুৎসাহিত হয়। আচ্ছা, এই আর্টিকেলে 55 বছরেও দেশে একটি জাতীয় জ্বালানি নীতি নেই। 55 বছরেও কিন্তু আমাদের বাংলাদেশে একটি জাতীয় জ্বালানি নীতি নেই। এখানে বলা হচ্ছে 2021 সালে 10% নবায়নযোগ্য জ্বালানি হওয়ার কথা, এখনও এটি 5%-এর কম। এই নবায়নযোগ্য জ্বালানির পরিমাণটা কত? 5%-এরও কিন্তু কম, যা 2021 সালে 10% হওয়ার কথা ছিল। 2021 সালে যা 10% হওয়ার কথা ছিল, এখন 2026 সালে এসে তা 5%-এরও কি কম। তো নবায়নযোগ্য জ্বালানির দিকে আমাদের মনোযোগ দিতে হবে। অবশ্যই একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানিকে ইগনোর করার কোনো সুযোগ নেই। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকা।